থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সংঘাত অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৩। অস্থায়ী আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ। যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। আরব দেশগুলোর আপত্তির কারণে গাজার বোর্ড অব পিসে রাখা হচ্ছে না টনি ব্লেয়ারকে। অবরুদ্ধ উপত্যকায় ২ মাসে ৭৩৮ বার চুক্তি লঙ্ঘন ইসরায়েলের। ইউক্রেন ইস্যুতে ইউরোপের কঠোর সমালোচনায় ট্রাম্প বললেন, যুদ্ধক্ষেত্রে অনেক এগিয়ে রাশিয়া। মস্কোকে ভূখণ্ড ছাড় না দিয়ে ওয়াশিংটনকে নতুন শান্তি প্রস্তাব দেবে কিয়েভ। পিটিআইয়ের রাজনীতি নিষিদ্ধ করতে পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলিতে প্রস্তাব পাস। ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ না পেয়ে জেলের বাইরে বোন ও নেতাকর্মীদের অবস্থান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। থাইল্যান্ড কম্বোডিয়ার নতুন সীমান্ত উত্তেজনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সীমান্তে থাইল্যান্ডের বিরুদ্ধে তাদের হামলা ছিল আত্মরক্ষামূলক এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে। দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত বলেও জানিয়েছে নমপেন। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, কম্বোডিয়াকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এদিকে সংঘর্ষের পর দুদেশের হাজার হাজার মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধবিরতির মধ্যেই উত্তাল থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। থাইল্যান্ডের সেনাবাহিনী মঙ্গলবার কম্বোডিয়ার স্রানুগুতে একটি সংযোগ স্থল এবং ক্যাসিনো কমপ্লেক্সে ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, এই স্থানটি কম্বোডিয়ার সেনাদের অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আর এই হামলার জবাব দিয়েছে কম্বোডিয়ার সামরিক বাহিনী। দুই দেশের এই সীমান্ত যুদ্ধে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, থাইল্যান্ডের বিরুদ্ধে হামলা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ ছিল। তিনি দাবি করেন, নমপেনের সেনাদের অন্য কোনো উপায় ছিল না, তাই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী হুন মানেতের উপদেষ্টা সুওস ইয়েরা জানান, তারা এখনই থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কম্বোডিয়াকে প্রথম পদক্ষেপ নিতে হবে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা এই পরিস্থিতিতে সম্ভব নয়। এছাড়া তিনি আরও সতর্ক করেছেন, সীমান্তে নতুন সংঘর্ষ ঠেকাতে চাপ হিসেবে শুল্ক হুমকি ব্যবহার করা উচিত নয়। সীমান্ত উত্তেজনার পর ঘরছাড়া হয়েছেন দুই দেশের হাজার হাজার মানুষ। থাইল্যান্ডে প্রায় ৫১,১৪৭ জন মানুষ অস্থায়ী আশ্রয়ে স্থানান্তরিত হয়েছে। ৪টি সীমান্ত প্রদেশে ৩২৫টি শেল্টার তৈরি করা হয়েছে, যেখানে স্বাস্থ্যসেবা কর্মীরা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা করছেন। কম্বোডিয়ায় প্রায় ৫৪,৫৫০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুই পক্ষকে উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ আর না বাড়িয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীন উভয় দেশের বন্ধু হিসেবে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। পাশাপাশি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজার অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের তদারকির জন্য গঠিত হতে যাওয়া বোর্ড অব পিসে রাখা হচ্ছে না যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে। ইরাক যুদ্ধের সময় তার ভূমিকা ঘিরে কয়েকটি আরব দেশের আপত্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ট্রাম্প পরিকল্পিত যুদ্ধবিরতি ব্যবস্থায় ব্লেয়ারের বড় ভূমিকা থাকার কথা ছিল। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে গাজার অন্তর্বর্তী প্রশাসন পর্যবেক্ষণে বোর্ড অব পিস গঠনের কথা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দেই ব্লেয়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার কথা থাকলেও ইরাক যুদ্ধের স্মৃতি তুলে ধরে আরব দেশগুলো এতে আপত্তি জানায়। সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাকে বোর্ডে চাইছে, তবে আরব ও মুসলিম দেশগুলো তার ভূমিকা নিয়ে আস্থাহীন। ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার স্থানীয় সরকারের দাবি, যুদ্ধবিরতির প্রথম ৬০ দিনে ৭৩৮ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। মানবিক সহায়তা পৌঁছানোর অভাবে উপত্যকায় অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যেই আগামী বুধবার গাজায় শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ।
ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় চলতি বছরের অক্টোবর মাসে। গেল কয়েক মাসে কখনো ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে, আবার কখনো হামাসের সদস্য হওয়ার অভিযোগে একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে দখলদার ইসরায়েল। উপত্যকাটির সরকার দাবি করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল অন্তত 738 বার চুক্তি লঙ্ঘন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এসব হামলায় 377 জন নিহত এবং 987 জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের দাবি এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতির মূল কাঠামোকে বিপর্যস্ত করছে। এমন হামলার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন কঠিন হবে বলে আশঙ্কা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে পশ্চিম তীরের হেব্রনের ফিলিস্তিনি কৃষকদের জমিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে অবৈধ আউটপোস্ট গড়ে তোলা ইসরায়েলি বাসিন্দারা। একই সঙ্গে বেইত ফাজারে দুটি গাড়িতে আগুন, বাড়ির দেয়ালে লেখালেখির পাশাপাশি ভাঙচুর করেছে দখলদাররা। অন্যদিকে ইসরায়েলি বাহিনী বিরজেইদ বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দফা অভিযান চালিয়ে নিরাপত্তা কর্মীদের আটক ও গুদামঘর তছনছ করে দিয়েছে। আবু দিসের আল কুদস বিশ্ববিদ্যালয়ে পৃথক অভিযান চালানো হয়। ইউনিসেফ জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 9,300 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে, যা আগস্টের চেয়ে কম হলেও ফেব্রুয়ারি-মার্চের তুলনায় বহুগুণ বেশি। সংস্থাটির অভিযোগ, পণ্য প্রবেশে বাধা ও রুট বন্ধের কারণে প্রয়োজনীয় খাদ্য পৌঁছানো যাচ্ছে না। এর মধ্যেই আগামী বুধবারের মধ্যে গাজায় ভয়াবহ ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। এতে বাস্তুচ্যুত মানুষদের জন্য টানানো তাঁবু ও অস্থায়ী আশ্রয়গুলো পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে 10,000-এর বেশি পরিবারের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা ইউএনআরডব্লিউ এর প্রধান কার্যালয়ে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সোমবার জোরপূর্বক ইসরায়েলি পুলিশ কার্যালয়ে প্রবেশ করে, অভিযান চালিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়, এমনকি জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ইসরায়েলের পতাকা টানানো হয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় সংস্থার কিছু কর্মী যুক্ত ছিল অভিযোগ তুলে ইউএনআরডব্লিউ এর সব কার্যক্রম নিষিদ্ধ করে নেতানিয়াহু প্রশাসন। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি, তবে ইসরায়েলের অভিযোগের জেরে সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব অ্যাসেম্বলি। প্রস্তাবে দাবি করা হয়, ইমরান খান রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করছেন। ইমরান খানের সঙ্গে দেখা সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দেয় আদিয়ালা জেলের বাইরে অবস্থান নিয়েছে তার বোন সহ দলের নেতাকর্মীরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি ইমরান খানকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বা আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। জবাবে পাকিস্তান তেহরিকি ইনসাফ এই মন্তব্যকে অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যা দেয়। পাকিস্তানের সরকার ও পিটিআই এর এই মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইমরান খান ও তার রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব অ্যাসেম্বলি। প্রস্তাবে অভিযোগ করা হয়, ইমরান খান রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা ছড়াচ্ছেন। পিটিআই এমপিরা বয়কট করায় তাদের অনুপস্থিতিতেই প্রস্তাবটি পাশ হয়। ইমরান খানের কারামানবিক পরিস্থিতি নিয়েও দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান ধর্মঘট শুরু করেছেন ইমরান খানের বোন আলেমা খান। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী ইমরানের সঙ্গে আবারও দেখা করতে অস্বীকৃতি জানানোর পর তিনি অবস্থান ধর্মঘট শুরু করেন। এর আগে ইমরান খানের বোনরা অভিযোগ করেন, তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে না এবং মানসিক নির্যাতন করা হচ্ছে। উজমার সর্বশেষ সাক্ষাৎ ছিল মাত্র 20 মিনিটের, যা অনুমতি পেতে লেগেছিল প্রায় 1 মাস। পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা কখনোই মাইনাস হতে পারেন না। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এখনো ইমরান পাকিস্তানের মানুষের সমর্থিত একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের চেয়ে অনেক এগিয়ে আছে উল্লেখ করে জেলেনস্কির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধে ইউরোপীয় নেতাদের কোনো ভূমিকা নেই।
গণমাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপকে দুর্বল আর ক্ষয়িষ্ণু বলে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প। এদিকে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান, মস্কোর কাছে কোনো ভূখণ্ড ছেড়ে না দেওয়ার অবস্থান বজায় রেখে হোয়াইট হাউসে নতুন শান্তি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে শুরু থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তবে এবার এই যুদ্ধ বন্ধে ইউরোপের ভূমিকা পুরোপুরি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় নেতাদের দুর্বল ও দিশেহারা হিসেবে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, এ নেতারা শুধু কথায় বলে যাচ্ছেন, তবে যুদ্ধ থামাতে কোনো উদ্যোগ নিচ্ছেন না। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের মতো দেশকেও ক্ষয়িষ্ণু দেশ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি আরও দাবি করেন, যুদ্ধক্ষেত্রে মস্কো কিয়েভের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনই শান্তি চুক্তিতে সম্মত না হলে বড় বিপদে পড়বে জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের সাধারণ নির্বাচনের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে না দেওয়ার অবস্থান বজায় রেখে খুব শিগগিরই যুক্তরাজ্যকে নতুন শান্তি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। আগের 28 দফার মার্কিন প্রস্তাবে ইউক্রেন বিরোধী যেসব শর্ত ছিল সেগুলো বাদ দিয়ে এখন 20 দফার পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানায় প্রেসিডেন্ট জেলেনস্কি। সোমবার ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানান, ইউক্রেন রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড হস্তান্তর করবে না। জেলেনস্কি এও জানান, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকা সম্ভব না। ইউক্রেনকে সহায়তা করতে ইউরোপে আটকে থাকা রাশিয়ার প্রায় 100 বিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় আশা করছে কয়েকদিনের মধ্যে এই বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে পারে। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, জব্দ করা রাশিয়ার সার্বভৌম সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনী পুরো ফ্রন্ট লাইনে অগ্রসর হচ্ছে এবং মির্নোগ্রাদ শহর ঘেরাও করে ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। রয়টার্সের তথ্যমতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মির্নোগ্রাদে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যেই মির্নোগ্রাদের 30% বেশি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউরোপের গণতন্ত্র বাঁচাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জ। নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের জবাবে একথা বলেন তিনি। এছাড়াও বাক স্বাধীনতা নিয়ে সমালোচনার জবাবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, ইউরোপের রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার হোয়াইট হাউসের নেই। বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বদলে গেছে। যুক্তরাষ্ট্রের প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে ঘিরে ইউরোপ জুড়ে চলছে আলোচনার ঝড়। হোয়াইট হাউস ও ব্রাসেলসের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্কে এবার ফাটল ধরল বলেই মনে করছেন ইউরোপীয় নেতারা। 33 পৃষ্ঠার এই নথিতে ইউরোপীয় ইউনিয়নের কথিত সেন্সরশিপ নীতি, সামরিক সক্ষমতা, গণতান্ত্রিক অধিকার নিয়ে সমালোচনা করা হয়। এতে চটেছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাষ্ট্রের এই নথি প্রকাশের পর ইউরোপীয় কাউন্সিল সভাপতি আন্তোনিও কস্তা সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বদলে গেছে। সম্পর্ক যতই ভালো হোক না কেন, ইউরোপের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ইইউ। তার মতে, ইউরোপে কোন রাজনৈতিক দলের আধিপত্য থাকবে তা ঠিক করার অধিকার শুধুমাত্র তাদের নাগরিকদের রয়েছে। হোয়াইট হাউস কোনোভাবেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। এমনকি মত প্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন কস্তা। তার দাবি, প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য ইউরোপীয়দের তথ্যের স্বাধীনতা খর্ব করছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কাল্লাস বলেন, সংস্থাটির উচিত নিজের ওপর বিশ্বাস রাখা। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের একটিও সত্য নয়। এদিকে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জও যুক্তরাষ্ট্রের নীতির নিন্দা জানান। বলেন, ইউরোপে গণতন্ত্র রক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে দরকার নেই। রাজনৈতিক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার ইউরোপীয় ইউনিয়নের মূল ভিত্তি বলেও উল্লেখ করে জার্মানি। এর আগে নতুন এই নীতিতে রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নমনীয়ভাবে সমালোচনা করে বার্লিন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দুর্নীতির অভিযোগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইসরায়েলের বৃহৎ প্রতিরক্ষা ও প্রযুক্তি কোম্পানি এলবিট সিস্টেমসের সঙ্গে চুক্তি স্থগিত করেছে। কোম্পানিটির বিরুদ্ধে জোটের সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও ক্রয় সংস্থা এনএসপি এর কর্মকর্তাদের ঘুষ দেওয়ার প্রমাণ মিলেছে। এ ঘটনায় এখনও তদন্ত চলছে। এ সময় কোম্পানির নতুন চুক্তিতে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত এই কেলেঙ্কারির জেরে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে এরই মধ্যে অনেককে গ্রেফতারও করা হয়েছে।
ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস গত দশকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোকে কোটি কোটি ইউরোর গোলাবারুদ সরবরাহ করেছে কোম্পানিটি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এলবিট কমপক্ষে 50 মিলিয়ন ইউরোর গোলাবারুদ জোটের মিত্র দেশগুলোর কাছে বিক্রি করেছে। এবার ন্যাটোর সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও ক্রয় সংস্থা এনএসপিএ এলবিট সিস্টেমসের সঙ্গে করা বিভিন্ন চুক্তি স্থগিত করেছে। এলবিটের বিরুদ্ধে মধ্যস্থতার মাধ্যমে সংস্থার কর্মকর্তাদের ঘুষ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে 60 বছর বয়সী ইতালীয় নাগরিক এলুয়াস ভিলি মধ্যস্থতাকারের ভূমিকা পালন করতেন। এনএসপিএ এর কর্মকর্তাদের ঘুষ দিয়ে এলবিট সিস্টেমসের জন্য চুক্তি নিশ্চিত করেছিলেন তিনি। বেলজিয়ামের আদালত আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করলেও সেপ্টেম্বর থেকে তিনি পলাতক। দুর্নীতির প্রমাণ মেলায় অন্তত 15টি চুক্তি স্থগিত করা হয়েছে। এর মধ্যে 13টি এলবিট সিস্টেমসের সঙ্গে। স্থগিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে হাউইটজারের গোলাবারুদ, মোবাইল রকেট আর্টিলারি সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ চুক্তি। এলবিট ও তাদের সহ প্রতিষ্ঠান ওরিয়ন অ্যাডভান্সড সিস্টেমসকে লক্ষ্য করে নেওয়া এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো যখন এনএসপিএ এর সাবেক কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে প্রতিরক্ষা কোম্পানিগুলোর জন্য লাভজনক চুক্তি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেলজিয়াম ও লুক্সেমবার্গে এখনও তদন্ত চলছে। তদন্ত চলাকালীন ইসরায়েলি কোম্পানিটির নতুন চুক্তিতে অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়েছে। এই কেলেঙ্কারির জেরেই ইউরোপের বিভিন্ন দেশে এরই মধ্যে অনেকে গ্রেফতারও করা হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলায় শিগগিরই শেষ হচ্ছে মাদুরোর শাসন, ট্রাম্পের হুঁশিয়ারি। ক্ষমতাচ্যুতের পর পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনের গোপন প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি আবাসিক ভবনে আগুনে 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটনের ওই ভবনে আগুন লেগে 6 তলার একাংশের ছাদ ধসে যায়। এতে 3 বাসিন্দার পাশাপাশি 3 দমকল কর্মীও আহত হন। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের দ্রুত দালানটি খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের রাস্তাও। বাসিন্দাদের স্থানান্তরে সাহায্য করছে রেড ক্রস, যাদের পরবর্তী কিছুদিনের জন্য স্থানীয় হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। ভারতের হিমালয় বেষ্টিত শহর নৈনিতালে একটি স্কুল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:24 আগুন দেখা যায়। খবর পাওয়ার পরই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 40 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনায় কেউ মারা যায়নি, তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর হিসেবে রেকর্ড হতে যাচ্ছে 2025 সাল। ইউরোপীয় ইউনিয়নের কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এ তথ্য জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দিন দিন জলবায়ু সংকট আরও গভীর হচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন মানুষের তৈরি ধোঁয়া, দূষণ আর বিষাক্ত গ্যাস তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ। এই অবস্থায় চলতি বছরও জলবায়ু সম্মেলনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি অংশগ্রহণকারী ধনী দেশগুলো। এতে উদ্বেগ আরও বাড়ছে। 2024 সাল পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ উষ্ণতম বছর। চলতি বছরও বিশ্বজুড়ে চরম আবহাওয়া দেখা গেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু গবেষণা সংস্থা কোপারনিকাস জানিয়েছেন 2025 সাল ইতিহাসের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর হতে পারে। সংস্থাটি জানিয়েছে শিল্পায়নের আগের সময়ের তুলনায় এখন বৈশ্বিক গড় তাপমাত্রা অন্তত 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। বিজ্ঞানীরা বলছেন আবহাওয়ার স্বাভাবিক ওঠানামা থাকলেও গত কয়েক দশকে পৃথিবীর তাপমাত্রা নিয়মিত বাড়ছে। মানুষের তৈরি ধোঁয়া, দূষণ এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার এই উষ্ণতার প্রধান কারণ। তারা সতর্ক করছেন নীতি না বদলালে এই গরম আরও ভয়ঙ্কর মাত্রায় পৌঁছবে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে গত 10 বছরই রেকর্ড গরম ছিল। বিশেষজ্ঞদের মতে এর মানে চরম গরম, খরা, ভয়াবহ বন্যা, ঝড় এবং সমুদ্রপৃষ্ঠ বাড়ার ঝুঁকি এখন বাস্তবতা। দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম পড়বে ভয়াবহ বিপদে। এ অবস্থায় গেল নভেম্বরে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো দূষণ কমানোর বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপে একমত হতে পারেনি। আন্তর্জাতিক টানাপোড়েনে জরুরি সিদ্ধান্তগুলো বারবার ভেস্তে যাওয়ায় পরিবেশবিদরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিউলি রোজা, সময় সংবাদ। ইরাকের কুর্দিস্তানের সুলাইমানিয়ায় ভারী বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় 4 জন।
সুলাইমানিয়ার চামচামাল জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টিতে প্রায় সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম জানায় বন্যায় 2 শিশু নিখোঁজ রয়েছে। স্থানীয়রা বন্যার পর বাড়ি ও রাস্তায় কাদামাটি সরিয়ে পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছেন। জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় রাতে আওমেরি অঞ্চলের উপকূলে আঘাত হানে ভূমিকম্প। উপকূল থেকে 80 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এ ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। দেশটির বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির কয়েক ঘন্টা পর তুলে নেওয়া হয়। তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সোমবার স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র আওমরি অঞ্চলের উপকূল থেকে 80 কিলোমিটার দূরে এবং 50 কিলোমিটার গভীরে। স্থানীয়রা জানান অন্তত 30 সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে। এরই মধ্যে জাপানের হোক্কাইদো, আওমরি ও ইয়াওতে অঞ্চলের উপকূলে 3 মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে জাপান ও রাশিয়ার উপকূলে কেন্দ্রস্থলের 1000 কিলোমিটারের মধ্যে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। যদিও পরে সে সতর্কতা তুলে নেওয়া হয়, তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পরীক্ষাও চলছে। জাপানের আবহাওয়া সংস্থা ও প্রধানমন্ত্রী সবাইকে উঁচু জায়গায় সরতে, সুনামি আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতার সময় নিরাপদ অবস্থান ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন সরকার মানুষের জীবনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলায় খুব শিগগিরই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসন শেষ হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় মাদুরো ক্ষমতাচ্যুত হলে দেশটিতে কিভাবে পরিস্থিতি সামাল দেবে ওয়াশিংটন তা নিয়ে গোপনে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন বলে জানিয়েছে গণমাধ্যম সিএনএন। এদিকে ভেনেজুয়েলায় সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন ডাবল ট্যাপ হামলার জেরে সমরমন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ভ্রমণ বাজেট সীমিত করার প্রস্তাব এনেছে কংগ্রেস। দিনে দিনে উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিস্থিতি। ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন হামলার পরই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার দাবি করেন যে ট্রাম্প প্রশাসন মূলত তাকে অপসারণের চেষ্টা চালাচ্ছে। মাদুরোর এমন অভিযোগের মধ্যে মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন খুব শিগগিরই নিকোলাস মাদুরোর শাসন ব্যবস্থার অবসান হতে যাচ্ছে। ট্রাম্প জানান মাদক পাচার রোধে ভেনেজুয়েলার বিরুদ্ধে নৌ হামলার মতো কার্যক্রম মেক্সিকো ও কলম্বিয়াতেও প্রয়োগ করা হতে পারে। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হলে দেশটিতে কিভাবে পরিস্থিতি সামাল দেবে ওয়াশিংটন তা নিয়ে গোপনে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন, এমনটি জানিয়েছে একাধিক জ্যেষ্ঠ প্রশাসনিক সূত্র। এই পরিকল্পনাগুলো হোয়াইট হাউসের ভেতরে সীমিত পরিসরে তৈরি করা হচ্ছে। সূত্রগুলো বলছে যদি আলোচনার মাধ্যমে অথবা সামরিক চাপের মুখে মাদুরো ক্ষমতা ছাড়তে বাধ্য হন তাহলে ক্ষমতার শূন্যতা তৈরি হলে যুক্তরাষ্ট্র কী ভূমিকা নেবে তা নিয়ে একাধিক বিকল্প পরিকল্পনা তৈরি করা হয়েছে। এদিকে মার্কিন কংগ্রেস ডোনাল্ড ট্রাম্পের ওপর ভেনেজুয়েলার নৌবহরে ডাবল ট্যাপ হামলার ভিডিও প্রকাশের জন্য চাপ বাড়াচ্ছে। পেন্টাগনের কাছে থাকা সংরক্ষিত ফুটেজ না দেখালে সমরমন্ত্রী পিট হেগসেথের ভ্রমণ বাজেট সীমিত করার হুমকি দিয়েছে কংগ্রেস। এতে 2026 সালের জন্য অফিসের ভ্রমণ তহবিলের সর্বোচ্চ 3/4 ব্যবহার করতে পারবেন হেগসেথ। এই ভিডিও প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি এবিসির প্রতিবেদক রেচেল স্কটকে বিরক্তিকর বলে কটাক্ষ করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কফুর্টে কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের বাইরে এই ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ক্যাম্পাস জুড়ে তল্লাশি চালিয়ে এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও সন্দেহভাজন হামলাকারী কোনো ছাত্র নয় বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র।
সামাজিক মাধ্যম এক্সকে জরিমানা করায় ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউর প্রযুক্তি নিয়ন্ত্রকদের এই পদক্ষেপকে জঘন্য বলে মন্তব্য করেন তিনি। অনলাইন কন্টেন্টের নিয়ম কানুন ভঙ্গ করার দায়ে ইউর প্রযুক্তি নিয়ন্ত্রকরা সম্প্রতি এক্সকে $14 কোটি জরিমানা করেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউরোপ ভুল পথে এগোচ্ছে। এ বিষয়ে সাহায্যের জন্য ইলন মাস্ক তার সঙ্গে যোগাযোগ করেননি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে জানান, কৃষি আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করতে পারেন তিনি। বিশেষ করে ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সার আমদানির ওপর শুল্ক আরোপের কথা উল্লেখ করেন ট্রাম্প। দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এমন মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প আমেরিকান কৃষকদের জন্য কয়েক বিলিয়ন ডলারের একটি কৃষি ত্রাণ প্যাকেজ উন্মোচন করেন। একই সঙ্গে ভারত ও অন্যান্য এশীয় সরবরাহকারীদের কাছ থেকে কৃষি আমদানির তীব্র সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি এনভিডিআরকে চীনে চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন বেইজিং বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিলেন তিনি। সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এখন থেকে এনভিডিআর H200 চিপ শর্ত সাপেক্ষে অনুমোদিত চীনা গ্রাহকদের কাছে রপ্তানি করা হবে এবং এর আয় থেকে 25% মার্কিন কোষাগারে যাবে। ট্রাম্প আরও জানান, বিষয়টি সরাসরি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জানানো হয়েছে এবং তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। ইতালিতে 3 বছর মেয়াদের স্পন্সর ভিসার প্রথম পর্যায়ে কোটার তুলনায় আবেদন অনেক কম জমা পড়েছে। সঠিক মালিক নির্বাচন এবং আবাসন সনদের অভাবেই এই সংখ্যা কমেছে বলে অভিমত ইমিগ্রেশন ও বিশেষজ্ঞদের। তবে এতে করে বাংলাদেশের আবেদনকারীদের ভাগ্য খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং শ্রমিক সংকট নিরসনে ইতালি সরকার ঘোষিত 3 বছর মেয়াদী স্পন্সর ভিসার প্রথম পর্যায়ের আগাম ফর্ম পূরণ শেষ হয়েছে গেল 7 ডিসেম্বর। বুধবার থেকে 13 ডিসেম্বর পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ রাখা হয়েছে। 2026 থেকে 2028 সালের মধ্যে ইতালি সরকার 5 লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেয়। 2026 সালে 1,64,850 জন শ্রমিকের জন্য আগাম ফর্ম পূরণ সম্পন্ন হয়েছে। ইমিগ্রেশন নিয়ে কাজ করা প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নানা কারণে এবার কোটার চেয়ে আবেদন অনেক কম জমা পড়েছে। এতে করে বাংলাদেশিদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2026-এর যে ফ্লুসে আমরা আবেদন করেছি, এই ফ্লুসের মধ্যে আপনার যে কোটা অনুযায়ী আমাদের স্পন্সর যাই আবেদনকারীরা এবার খুবই কম পড়েছে। এই কারণে আমাদের যারা স্পন্সর আবেদন যারা করেছেন তাদের পসিবিলিটি অনেক বেশি। আমাদের বাংলা কমিউনিটির আমরা অনেকেই খুশি এই কারণেই যে আমরা সঠিকভাবে জমা দিতে পেরেছি এবং জমা দেওয়ার কারণে আমাদের এবারে নুলাস্তা ওঠা এবং বিশেষ করে ভিসা প্রক্রিয়াটা হয়তো সহজ হবে। এই আবেদনগুলোর ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে আগামী 12 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরিতে ওই দিনগুলো নির্ধারণ করা হয়। 12 জানুয়ারি কৃষি, 9 ফেব্রুয়ারি পর্যটন, 16 ফেব্রুয়ারি কাজ ও ব্যবসার স্পন্সর এবং 18 ফেব্রুয়ারি ডোমেস্টিক কাজের জন্য ক্লিক ডে অনুষ্ঠিত হবে। এদিকে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, যাচাই বাছাইয়ের এখনও অনেক আবেদন বাতিল হচ্ছে। সেই ক্ষেত্রে আগামী ক্লিক ডের আগে বহু আবেদনকারীর আবেদন বাতিল হতে পারে। 2026 সালের শেষ দিকে পরবর্তী বছরের জন্য নির্ধারিত 1,65,850 জনের কোটার আবেদন শুরু হবে। শেষ বছর 2027 সালের কোটা নির্ধারণ করা হয়েছে 1,66,850 জন। সময় সংবাদ, ইতালি। বিখ্যাত সব মানুষের মুখের আদলে বানানো রোবট কুকুরের ব্যতিক্রমী প্রদর্শনী হলো যুক্তরাষ্ট্রের মায়ামিতে। মাইক উইঙ্কেলম্যানের রেগুলার অ্যানিমেলস সিরিজের এই রোবট কুকুরের ধরের ওপর বসানো হয় ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং জেফ বোজেসের মতো প্রযুক্তি জায়ান্টদের মাথার আদলের সিলিকনের মুখোশ। রোবটের অদ্ভুত অঙ্গভঙ্গি আর কর্মকাণ্ডের মধ্য দিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন কন্টেন্টের সহজলভ্যতাকে ব্যঙ্গ করা হয়েছে বলে মনে করছেন শিল্পবোদ্ধারা। দূর থেকে দেখে রোবট মনে হলেও কাছে গেলেই মিলছে চমক। কুকুর আকৃতির রোবটের ধাতব গায়ের উপর বসানো মানুষের মাথা, তাও সাধারণ কোনো মানুষের নয়, একদম চমকে যাওয়ার মতো সব ব্যক্তি। বিশ্বখ্যাত টেক জায়ান্টদের চেহারার আদলে তৈরি সিলিকনের মাথা রোবট কুকুরের ধরে বসিয়ে ব্যতিক্রমী প্রদর্শনী হলো যুক্তরাষ্ট্রের মায়ামির আর্ট বাসেলে। শিল্পী মাইক উইঙ্কেলম্যানের ডিজিটাল শিল্পকর্ম প্রদর্শনীতে দেখা যায় অদ্ভুত এই দৃশ্য।
রেগুলার অ্যানিমালস শিরোনামের এই ইনস্টলেশনে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ ও জেফ বেজোসের মুখোশ পরানো কিছু রোবট কুকুরকে নানা কর্মকাণ্ডে ব্যস্ত দেখা যায়। আবদ্ধ একটি জায়গায় হাঁটাচলা করে দর্শকদের মাতিয়ে রাখা হয়। কখনো থেমে থেমে পুরো কামরায় নজর বুলিয়ে নিচ্ছে রোবটগুলো, আবার কখনো ছোট ছোট প্রিন্টেড ছবিও দিতে দেখা যায়। এখানেও থাকছে বৈচিত্র্য। রোবটটি যার মতো দেখতে তার নিজস্ব শিল্পকর্মের ধারার সঙ্গে মিলিয়ে ছবি প্রিন্ট করা হয়, কখনো কিউআর কোড, আবার কখনো কিউবিস্ট ইমেজারি ধাঁচের। সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে শিল্পের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে তা বোঝানো এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য বলে দাবি করা হয় অনেক প্রতিবেদনে। এছাড়াও ইন্টারনেটে বিনোদনের সহজলভ্যতা ও সংস্কৃতির অবক্ষয়কে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মনে করছেন শিল্পবোদ্ধারা। দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই শিল্প। এমনকি প্রদর্শনীর ভিআইপি প্রিভিউয়ের সময় বেশিরভাগ রোবটই বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সংঘাত অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে 13। অস্থায়ী আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ। যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। আরব দেশগুলোর আপত্তির কারণে গাজার বোর্ড অব পিসে রাখা হচ্ছে না টনি ব্লেয়ারকে। অবরুদ্ধ উপত্যকায় 2 মাসে 738 বার চুক্তি লঙ্ঘন ইসরায়েলের। এবং ইউক্রেন ইস্যুতে ইউরোপের কঠোর সমালোচনায় ট্রাম্প, বললেন যুদ্ধক্ষেত্রে অনেক এগিয়ে রাশিয়া। মস্কোকে ভূখণ্ড ছাড় না দিয়ে ওয়াশিংটনকে নতুন শান্তি প্রস্তাব দেবে কিয়েভ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে আসি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।